এক নিতে হয়, তাহলে আমাদের ডিসচার্জ হবে A1 ইন্টু এল ইন্টু এন, এই ধরো আরপিএম ডাবল স্ট্রোক যেটা সেটা। যদি এটা সিঙ্গেল অ্যাক্টিং না বলে ডাবল অ্যাক্টিং বলতাম তাহলে কি হতো বলতো? ডাবল অ্যাক্টিং হলে কি তো এই যে 50-এর জায়গায় এটা 2 দিয়ে গুণ দিত 100, এর জায়গায় হয়তো 100। স্যার সিঙ্গেল অ্যাক্টিং মানে কি বোঝাচ্ছে, আর ডাবল স্ট্রোক বলতে কি বোঝাচ্ছে? সিঙ্গেল অ্যাক্টিং বলতে এটা একটা স্ট্রোকে পানি দেয় আর একটা স্ট্রোকে পানি দেয় না। স্যার স্ট্রোক এটা হলো সিঙ্গেল অ্যাক্টিং, এক স্ট্রোকে পানি দেয় আর এক স্ট্রোকে পানি দেয়। আর ডাবল অ্যাক্টিং হলো দুটো স্ট্রোকে পানি দেয়। আচ্ছা, বুঝতে পারলাম না স্যার। সিঙ্গেল অ্যাক্টিং মানে হলো প্রতি 2 স্ট্রোকে পানি পাওয়া যায়। প্রতি 2 স্ট্রোকে যদি প্রতি পানি দুই পাওয়া যায়, স্ট্রোক, প্রতি 2টা স্যার প্রতি দুই স্ট্রোক বলতে কি বোঝাচ্ছে? স্যার স্ট্রোক কি? স্ট্রোক কি তোমার ইঞ্জিনে পড়া নাই? স্ট্রোক হলো পিস্টনের ইঞ্জিনের টিডিসি থেকে বিডিসি, সিলিন্ডারের টিডিসি বিডিসি যে লেন্থ, এটা আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। পিস্টনের টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে লেন্থ সেটিকে বলা হয় স্ট্রোক। ওকে, এই ছবিটা দেখো, দেখছো? জি স্যার। দেখতেছো? এই যে জি স্যার নিচের দেখতে পাচ্ছি। নিচের এইখান থেকে শুরু করে এইটা ডিসচার্জ লেভেলের মুখ পর্যন্ত এইটা কি বলা হয়? স্ট্রোক। ও আচ্ছা, জি স্যার। ওকে স্যার। এসটিআরওপি, স্ট্রোক। এটা যখন একবার উপরের দিকে আছে একবার নিচের দিকে আছে। ওকে, আমরা এখানে প্রেস দিলে জি স্যার। উপরের দিকে যায়, আবার যখন আমরা ছেড়ে দেই তখন এটা নিচের চলে আসে। উপরের দিকে টান দেই, এটা উপরে, এইদিকে টান দিলে এটা নিচের দিকে আসে, আর প্রেসার দিলে এটা উপরের দিকে যায়। স্যার এটা কি অনেকটা ওই মোটরসাইকেলের স্ট্রোকসের মতো কি স্যার? হ্যাঁ, একটা সেম স্ট্রোক। মোটরসাইকেলের সিলিন্ডার, এটা হলো এই পাম্পের সিলিন্ডার, হেড টিউবওয়েল এটা। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে এইটা হলো টিডিসি বটম ডেড সেন্টার, আর এইটা হলো টিডিসি টপ ডেড সেন্টার। ইঞ্জিন পড়ায়নি তোমাদের? না স্যার, ও, সেই জন্য বুঝতে পারতেছি না কিছুই। আমরা কিছুই বুঝতেছি না স্যার। তাই তো, তাহলে ইঞ্জিনে ডিটেলস পড়ানোর কথা। যাই হোক, যে যে প্রান্তে যে প্রান্ত যে রেখা, সর্বনিম্ন রেখা যেখানে পিস্টন এসে থামে, এটাকে বলে বটম ডেড সেন্টার। যে ঊর্ধ্ব সীমা যে রেখায় পিস্টন এসে থামে সেটাকে বলা হয় টপ ডেড সেন্টার। এই টপ থেকে বটম পর্যন্ত যে লেন্থ, এটিকে বলা হয় স্ট্রোক লেন্থ। পিস্টন পিস্টন এই সিলিন্ডারের মধ্যে উঠানামা করে। আমরা অনেক সময় দেখছি না, টিউবওয়েলটা দেখছি না অনেককে, টিউবওয়েলের যেটা থাকে এটাকে বলা হয় পিস্টন। এই পিস্টনটাকে আমরা বলি স্পেসিফিক টাইপের পিস্টন, এটাকে বলি আমরা প্লাঞ্জার। এই পিস্টন বা প্লাঞ্জার, পিস্টনটা থাকে নিরেট, একেবারে সলিড টাইপের, যেটা ইঞ্জিনে থাকে সলিড। আর প্লাঞ্জারটা সলিড থাকে না, এরকম একটু পিস্টনের ভিতরে একটা ভালভ থাকে, হ্যাঁ, একটা শক্ত একটা চাকতি থাকে। এই ভালভকে আমরা বলি ডিসচার্জ ভালভ। তো এখন যদি এইটাই এটা হ্যান্ড টিউবওয়েলে অপারেটিং প্রিন্সিপাল, তাহলে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। পিস্টন শুরুতে, এইটা হলো ডিসচার্জ ওপেনিং, শুরুতে টিডিসি তে অবস্থান করে। এরপরে এই হ্যান্ডেল যখন উপরের দিকে টানা হয় তখন এই পিস্টন নিচের দিকে যাত্রা শুরু করে। এইটাকে আমরা বলি ইনওয়ার্ড স্ট্রোক, ইনওয়ার্ড স্ট্রোক, ডাউন স্ট্রোক। তো ডাউন স্ট্রোক এটা কতক্ষণ নিচে আছে, একেবারে এই যে সর্বশেষ বিন্দু অর্থাৎ বিডিসি দিয়ে এসে এটা থেমে যায়।
এই বিডিসি জাস্ট নিচে একটা ভালভ আছে, এটাকে আমরা বলি সাকশন ভালভ। তাহলে সাকশন ভালভ এবং পিস্টন বা প্লাঞ্জার একত্রে অবস্থান করতেছে। দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন দা সাকশন ভালভ এন্ড প্লাঞ্জার। এরপরে এই অবস্থায় আমরা করি কি, উপরে উপরে ওয়াটার অ্যাড করি টিউবওয়েলের ওপেনিং দিয়ে। ওয়াটার অ্যাড করলে এই এই উপরের ওই অংশটা কি হয়, পানি দিয়ে পূর্ণ থাকে। পানি দিয়ে পূর্ণ থাকলে এই পানির যে একটা ওয়েট আছে, সেই ওয়েটে এই যে ডিসচার্জ ভালভ এইটা বন্ধ হয়ে যায়, বন্ধ থাকে। এই অবস্থায় আমরা যখন এটা যখন আমরা প্রেসার দেই, এদিকে ইয়ে করি, প্রেস করি, হ্যান্ডেলটা প্রেস করি, তখন এই যে কানেক্টিং রড এটা উপরের দিকে রওনা হয়। তখন এর উপরের দিকে যে ওয়াটার, সেই ওয়াটারের ওজনে এটা বন্ধ থাকে। এইটা উপরের দিকে যাত্রা শুরু করে। এই যে পিস্টন আর প্লাঞ্জার এবং সাকশন ভালভ এর মাঝখানে একটা স্পেস তৈরি হয়। এই স্পেসটা হলো ভ্যাকুয়াম স্পেস, অর্থাৎ এখানে কোনো আগে তো কিছু ছিল না। এরপর যখন টান দিলাম তখন ভ্যাকুয়াম তৈরি হলো, অর্থাৎ নো এয়ার। নো এয়ার যদি অবস্থা হয় তখনই ভ্যাকুয়ামের প্রেসার কম, এখানকার প্রেসার অ্যাটমসফেরিক প্রেসার, সুতরাং তখনই এই ভ্যাকুয়ামটা পূর্ণ হওয়ার জন্য এদিক থেকে পানি এখানে চলে আসে এই স্পেসে বিলো দা প্লাঞ্জার চলে আসে। তো এটা পরিপূর্ণ হইতে থাকে, এইটা ভাব খোলা যায়, পানি আসতে থাকে, আর এইটা উপর দিকে যাইতে থাকে। এটা যতই যাইতে থাকে এটা ততই পরিপূর্ণ হইতে থাকে। এই পরিপূর্ণ হওয়ার কাজ ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত এইটা একেবারে ডিসচার্জ ওপেনিং এর শেষ বিন্দুতে না পৌঁছায়। বুঝতে পারছো? তাহলে আমাদের সিলিন্ডার এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এই এই যে ভিতরের যে পানি, এই পানির তো ওয়েট আছে, সেই ওয়েট আস্তে আস্তে এইটাকে প্রেসার দেয়, এটাকে বন্ধ করার চেষ্টা করে। কিন্তু এইটা সাকশন প্রেসার, এটা সাকশন প্রেসার, যে ভ্যাকুয়াম প্রেসার এবং এই পানির ওজন দুটো একটা আর একটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। তখন সাকশন প্রেসারটা কমে যায়, এইখানকার পানি প্রেসার বেশি হয়, তখন এটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এট দ্য এন্ড অফ দ্য স্ট্রোক এই যে সাকশন ভালভ এটা বন্ধ থাকে, তখন ডিসচার্জ ভালভটা এই একেবারে এটাও বন্ধ থাকে, দুইটা ভালভই বন্ধ থাকে এট দ্য এন্ড অফ দ্য স্ট্রোক। এরপরে শুরু হয় এইটাকে, এই স্ট্রোক যেহেতু আমরা বলছি আউটওয়ার্ড স্ট্রোক, এটা উপরে যে পানিগুলো ছিল সেই পানিগুলো কি হয়, ডিসচার্জ ওপেনিং দিয়ে বের হয়ে যায়, নিচে অলরেডি পানি জমা হয়ে গেল। এরপরে যখন এটা আমরা টান দিই, টান দিয়ে এটা উপরের দিকে টান দিই, তখন এটা নিচের দিকে চলে আসে। এখানে যে প্রেসার পানি ছিল এটা বন্ধ, এটা নিচের দিকে অতি সহজে চলে আসে। নিচের যে পানি এই প্রেসারে এই ভাবটা তুলে যায়, ফলে অতি সহজা এইটা আমরা একেবারে এই যে সাকশন পাইপ, সাকশন ভালভ পর্যন্ত এটা নিয়ে আসতে পারি। তো এই স্ট্রোকে আমাদের কোনো ডিসচার্জ হয় না। এই জন্য বলা হয় এটা যখন আপ স্ট্রোক হয় তখন ডিসচার্জ হয়, যখন ডাউন স্ট্রোক হয় তখন ডিসচার্জ হয় না। তাহলে এখানে দুটো স্ট্রোক বুঝতে পারছো সবাই শান্তি? একটা হলো আপ স্ট্রোক, একটা ডাউন স্ট্রোক। ডাউন স্ট্রোকের সময় দ্যার ইজ নো ডিসচার্জ, আপ স্ট্রোকের সময় দ্যার ইজ ডিসচার্জ ইকুইভ্যালেন্ট টু দা ভলিউম অফ দ্য সিলিন্ডার। বুঝতে অসুবিধা হয়েছে শান্তি? স্যার কাইন্ডলি আরেকবার বলবেন। এটা তো আমাদের টিউবওয়েল, হ্যাঁ স্যার, এটা টিউবওয়েলের কাজ স্যার, এটা আমাদের। টিউবওয়েলে কিভাবে পানি হয় সেটাই, এটাই আমাদের পড়ালেখা আছে। তাহলে এটা তো স্যার আমি যদি তোমাদের এই আর যে- আপনি এর আগে যে স্লাইডটা পড়াচ্ছিলেন এটা কি এই ইরিগেশন পাম্প রিলেটেড ছিল? হ্যাঁ, এটা আচ্ছা, স্যার। এটা পিস্টন পাম্প এন্ড টিউবওয়েল। আচ্ছা, তো এই যে কি পরিমাণ পানি বের হইলো, তো আমরা যদি 1 মিনিটে 50 বার এরকম উঠানামা করি, তার মানে 100টা স্ট্রোক হয়, তাহলে কয়টা স্ট্রোকে পানি আছে বলো তো? 100 বার উঠানামা করলাম, 50টা স্ট্রোকে পানি আসবে স্যার। 50টা স্ট্রোক।
যদি 500 স্ট্রোক দেই তাহলে 250 স্ট্রোকে পানি আসবে, জি স্যার। মানে ডাবল স্ট্রোক হবে সবসময়। 500 হবে না, এটা 600 হইতে হবে, মানে 300 স্ট্রোকে পানি আসবে আর 300 থেকে পানি আসবে। কিন্তু এখন বলো তো টিউবওয়েলে সবসময় পানি পাওয়া যায় কেন তাইলে? স্যার টিউবওয়েলে মানে যে পাইপটা নিচে থাকে ওই পাইপটার স্তরের নিচে স্যার পানি থাকে আমাদের, না না, তাই চাপ প্রয়োগ করলে টিউবওয়েলে কন্টিনিউয়াস পানি পাই কেন তাহলে? স্যার টিউবওয়েলেও তো ওই রকমই স্যার, যখন ডাউন স্ট্রোকে যায় তখন তো পানি আসে না, আপ স্ট্রোকে আসলে পানি আসে, একই তো। হ্যাঁ, যদি আমরা স্যার। এই স্ট্রোক গুলোকে আইসোলেট করি, আপ স্ট্রোক ডাউন স্ট্রোক আইসোলেট করি তাহলে বোঝা যায়। কিন্তু এই দুইটা আপ স্ট্রোক ডাউন স্ট্রোকের মধ্যে যে গ্যাপ যদি একেবারে জিরোর কাছাকাছি হয়, 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়, তখন আমরা কন্টিনিউয়াস ওয়াটার, আদারওয়াইজ কন্টিনিউয়াস ওয়াটার পাবো না। বুঝতে পারছো? জি স্যার, মানে তাড়াতাড়ি করে যদি প্রেসার ক্রিয়েট Right. করা হয় তাহলে তাড়াতাড়ি পানি আসবে, আর যদি তার মানে ধীরে ধীরে করি continuous তাহলে একবার আসবে আবার গ্যাপ পড়ে যাবে। একবার আসলে আরেকবার আসবে না। জি স্যার। ওকে, এই ছিল আমার এইটুকুই তোমাদের কাছে পড়ানো। তা এখন যদি এরকম একটা টিউবওয়েলের আমি ডাইমেনশন দিয়ে দিই, কিন্তু আগে বললাম যেটা এরিয়া দিলাম আর লেন্থ দিলাম, তাহলে ভলিউম অফ ওয়াটার কতটা স্টক করলো, 1টা স্টক, 10টা স্টক, 500 স্টক, এখানে বলছে 50টা ডাবল স্টক করলো। এইটা যদি এমন হইতো যে ডাবল স্ট্রোক হইতো তাহলে কি হইতো? ডাবল স্ট্রোক হইলে যদি বলতো 50 ডাবল স্ট্রোক, তাহলে আমাদের আচ্ছা 50 এইটা এখানে বলছে 50 ডাবল স্ট্রোক পার মিনিট সিঙ্গেল, তখন আমাদের ডিসচার্জ কত হইতো? কি ইকুয়াল টু এ ইনটু এল ইনটু এন, এ এন এর মান 50 দিয়ে আমরা সহজে এটা বের করতে পারতাম, মিটার কিউব পার মিনিট। ওকে, এখন এইটা যদি ডাবল 50 ডাবল স্ট্রোক, ঠিক আছে, মানে 100টা স্ট্রোক, কোনো সমস্যা নাই। এটা সিঙ্গেল অ্যাক্টিং মানে একবার পানি পাবো, যদি ডাবল অ্যাক্টিং হইতো দুইবার, তাহলে 2বার পানি পাইতাম। তখন আমরা কি করবো? এখানে এন এর মান তখন 50 গুণন 2, ঠিক আছে, তখন 100 স্ট্রোকে পানি পাইতাম, তাহলে 100 দিয়ে গুণ হবে তখন। তো পরীক্ষায় যদি আমি এই যে ছোট অর্ধেক একটা অংশ তুলে দিয়ে দিই, পারবো তো? স্যার এখানে অঙ্কটার এখানে না বুঝি নাই স্যার, মানে এ সিঙ্গেল অ্যাক্টিং মানে একটা সিঙ্গেল অ্যাক্টিং হলে 50 বার ডাবল স্ট্রোক পার মিনিট, মানে হচ্ছে যে 1 মিনিটে 50 বার ডাবল স্ট্রোক হবে, মানে আপ ডাউন করবে, তাহলে তো আমরা 25 বার পানি পাবো, 25 বার পাবো না। হ্যাঁ, 50 ডাবল স্ট্রোক মানে কি? 50 জোড়া, 50 জোড়া স্যান্ডেল মানে কি? কয়টা স্যান্ডেল? ও 100টা স্যান্ডেল। একটা স্যান্ডেল। 50 ডাবল স্ট্রোক মানে কি? তার মানে 50 বার, তার মানে স্যার এখানে আমরা 50 বার পানি পাচ্ছি। এই জন্য 50 দিয়ে গুণ করছি আমি। আর হুম। যদি ওইখানে সিঙ্গেল না দিয়ে ডাবল স্ট্রোকের কথা বলতাম, ডাবল অ্যাক্টিং মানে এইটা যখন ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড দুইবারেই পানি পাই আমি, তাহলে আমি ওইখানে তাহলে আমাদের 50কে আরো 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু ডাবল স্ট্রোক, প্রত্যেক স্ট্রোকে পানি পাওয়া যাবে, প্রতি 2 স্ট্রোকে পানি পাওয়া যাবে না, প্রতি স্ট্রোকে পানি পাওয়া যাবে, তাহলে এখানে টোটাল নাম্বার অফ স্ট্রোক হলো 100, সুতরাং 100 দিয়ে গুণ করতে হবে। বুঝতে খুব অসুবিধা হচ্ছে? একটু চিন্তা করতে হবে। ওকে, তো আমরা একটু এইটা একটু দেখি। এইটা এই ছবিটা হলো কিসের? ডাবল অ্যাক্টিং পাম্প। এইটা দেখো, এই যে পিস্টন মুভ করতেছে, অ্যারো দিয়ে দেখানো হচ্ছে এইদিকে যাচ্ছে, এইদিকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে জানো? তখন এইখানকার যে পানি, সেই পানির ওজনে এই ভালভটা বন্ধ থাকে, এই যে এখানকার পানির যে চাপ, সেই চাপে এই ভালভ খুলে যায়, পানি এইখানে চলে আসে, ঠিক আছে। আর এইটা যখনই এখান থেকে এইদিকে যাচ্ছে, এই জায়গাটা ভেকুয়াম ক্রিয়েট হচ্ছে, ভেকুয়াম ক্রিয়েট হলে এই পাশে এইখানে একটা ইয়ে ছিল, এইরকম একটা গাইড, এখানে এরকম একটা গাইড ছিল এইখানে সেপারেট, তখন এই পাশটায় কি হয়? ভেকুয়াম তৈরি হয়, পানি এদিকে এখানে চলে আসবে। আর এর উপরে যেহেতু ভেকুয়াম ক্রিয়েট হয়, এর উপরে পানি যদি এখানে গেছে, এখানে পানি যাওয়ার কারণে এই পানি ওয়েটের কারণে এইটা বন্ধ হবে, তখন এই ভ্যাকুয়ামের কারণে এটা এদিকে যাচ্ছে, পানি ভিতরে আসতেছে, এটা বন্ধ, এটা খোলা, আর এটা খোলা, পানি এখানে যাচ্ছে, এটা যখন এদিকে চলে আসবে তখন এইখানকার ওয়েটে এটা বন্ধ থাকবে, এই পাশে ওয়াটারের চাপে এই ভালভটা খুলে যাবে। তার মানে
যাওয়ার সময়ও পানি পাচ্ছি, আসার সময়ও পানি পাচ্ছি, এইটাকে আমরা বলি ডাবল স্টক। স্যার আর একবার স্যার। না, ডাবল অ্যাক্টিং। এই ডাবল স্টকে আমরা ডাবল অ্যাক্টিং, অর্থাৎ দুইবার আমরা পানি পাচ্ছি। যাওয়ার সময় পানি পাচ্ছি এদিক দিয়ে, আবার ব্যাক করার সময় এদিক দিয়ে পানি পাচ্ছি। এই একটা ভাব একসাথে কাজ করে এখানে। এখানে এই ড্রয়িং ভুল আছে। এখানে একটা গাইড, এই যে লাইনটা, এই লাইনের মধ্যে এখানে আরেকটা লাইন আছে, এখান থেকে এইখানে। তো এই ছিল আমার পাম্প রিলেটেড কথাবার্তা। এখন আমি আর একবার স্যার বুঝান স্যার, তাহলে একটু ভালো হবে স্যার। আমি আছি অন্য একটা ইয়েতে। স্যার ডাবল অ্যাক্টিংটা আরেকবার বললে ভালো হইতো স্যার, মানে ওই হ্যাঁ স্যার, ডাবল অ্যাক্টিংটা আরেকবার বুঝান স্যার। মেজর ফিল্ড ক্রপস ইন বাংলাদেশ। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো মেজর ফিল্ড ক্রপস ইন বাংলাদেশ, এটা দেখতে পাচ্ছ। তো এখানে ক্রপ কাকে বলে একটা ডেফিনেশন দেওয়া আছে। আমি এটা ডিটেলস করবো না, আমি তো একটা আইডিয়া করি যে আমরা যেহেতু এই বাংলাদেশে ইরিগেশনের কাজে ব্যবহার করে বিভিন্ন শস্য উৎপন্ন করি, তো কি কি শস্য আসলে উৎপন্ন করি, তো এই শস্যগুলো আমরা ক্রপ বলি। যে ক্রপ তাকেই বলি, সেই প্রোডাক্টকে বলি যেগুলো হারভেস্ট করে বা কালেকশন করে মানুষের কল্যাণের কাজে ব্যবহার হয়। সেইগুলো যে প্লান্ট গুলোকে মানুষের কল্যাণের কাজে ব্যবহার হয় সেগুলোকে আমরা বলি ক্রপ। আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। এই ক্রপ তো গুলোকে, তাহলে নেটওয়ার্কের প্রবলেম, আমরা ঠিক এই ক্রপ গুলোকে আমরা নানা ভাবে ভাগ করি। কিছু ক্রপ আছে ফডার ক্রপ, কিছু ফাইবার ক্রপ, কিছু হলো সিরিয়াল ক্রপ, কিছু বেভারেজ ক্রপ, কিছু আদার ম্যাটেরিয়ালস ক্রপ। এই ক্রপ গুলো আমরা নানাভাবে বিদেশে রপ্তানি করে আমরা কি করি, ক্যাশ আর্ন করে থাকি। তো আমরা এই যে ফুড ক্রপ আছে, এই ক্রপ গুলোর মধ্যে কিছু কিছু ক্রপ আছে আমরা ফুড ক্রপ, খাবার হিসেবে সরাসরি ব্যবহার করি, কিছু আছে আমরা বস্ত্র বা অন্য কিছুর জন্য ব্যবহার করে থাকি। যেমন রাবার, রাবার নিশ্চয়ই খাবার হিসেবে ব্যবহার করি না, সেটা অন্য কোনো কাজে হিউম্যান সিভিলাইজেশন একটা ব্যবহার হয়, যেমন গাড়ির টায়ার বানানোর জন্য। সিরিয়াল ক্রপ যেগুলো সাধারণত দানাদার শস্য, মানুষের নিউট্রিশন সাপ্লাই দেয়, এগুলোকে আমরা সিরিয়াল ক্রপ বলি। ফরেস্ট ক্রপ যেটা বা ফরেস্ট ক্রপ যেটা, সেটা সাধারণত লাইভ স্টককে ফিড করার জন্য যে ক্রপ গুলো ব্যবহার করে থাকি। আমরা ফাইবার ক্রপ কিছু বলি, যেমন জুট, কটন, কেনাফ, এগুলোকে আমরা আমাদের এই ক্লথ এর জন্য ব্যবহার করে থাকি। এখন আমাদের একটু শিখি এগ্রিকালচার স্টুডেন্ট হিসেবে আমাদের মেজর ক্রপ কাকে বলে এবং মাইনর ক্রপ কাকে বলে। ভালো করে একটু জেনে নাও। মেজর ক্রপ হলো আমাদের টোটাল গ্রোস ক্রপ এরিয়া, জিসিএ। গ্রোস ক্রপ এরিয়া মানে হলো গ্রোসলি যে এরিয়ায় সাধারণত আমরা চাষাবাদ করে থাকি, এটাকে বলা হয় গ্রোস ক্রপ এরিয়া। তো এই গ্রোস ক্রপ এরিয়ার যদি 1%-এর বেশি কোনো ক্রপ আবাদ হয়, সেগুলোকে বলা হয় মেজর ক্রপ। যেমন বাংলাদেশে রাইস সাধারণত 73.94% এরিয়ায় রাইস কাল্টিভেট করা হয়। হুইট, জুট, রেপ, মাস্টার্ড, লেন্টিল, সিকলিং, পটেটো, সুগার ক্যান, চিলি, এগুলোকে আমরা বলি মেজর ক্রপ। যেহেতু এগুলো 1% অথবা তার বেশি একরেজ যাদের আছে, সেগুলোকে আমরা বলি মেজর ক্রপ। ঠিক একইভাবে মাইনর ক্রপ, এই যে মাইনর ক্রপও আছে। মাইনর ক্রপ, মেজর ক্রপ এর সম্বন্ধে একটু বলে নেই। সবচেয়ে বড় মেজর ক্রপ হলো, মেজর ক্রপ হলো রাইস। রাইস অতি বৃহৎ অংশ জুড়ে আমরা রাইসকে কাল্টিভেট করে থাকি। এরপরে আসি আমরা মাইনর ক্রপ। মাইনর ক্রপ কাকে বলে, যেগুলো 1%-এর কম। যেমন ইন বাংলাদেশ গ্রাম মানে কি, হ্যাঁ, ছোলা। এই ছোলা, মিলেট, মেইজ, এখন মেইজের চাষ যদিও বাড়ছে,
এটা 0.6% জমিতে, এটা 1%-এর কম, সুতরাং এগুলো হলো মাইনর ক্রপ। তো এই মেজর ক্রপ মাইনর ক্রপের একটা লিস্ট এখানে আমি তোমাদের দিলাম, সেটা তোমরা একটু দেখবা। তো আমরা এখন যদি এগ্রিকালচার স্টুডেন্ট হিসেবে আমরা যদি দেখি আসলে এই স্টোরেজ অফ সিরিয়াল গ্রেইনস, এই সিরিয়াল গ্রেইন ইভেন রাইসকে কিভাবে আমরা স্টোর করি। তো এটা কেন স্টোর করি আমরা, যেহেতু রিটেইন সাপ্লাই অফ দ্য ফুড গ্রেইন থ্রুআউট দ্য ইয়ার, সারা বছর ধরে এটা খাবারের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। ভায়াবিলিটি অফ দ্য গ্রেইন ফর প্লান্টিং ইন দ্য নেক্সট সিজন, আমরা এবারের সিড আগামী বছর বপন করার জন্য এটা আমরা কি করি, স্টোর করি। আর কেন স্টোর করি, হায়ার প্রাইস, আমরা এখন যদি বিক্রি করি দাম কম পাবো, আর যদি 5 মাস বা 3 মাস বা 10 মাস পরে বিক্রি করি দাম বেশি পাবো। Serve as reserve during the times of food security scarcity. ফুড স্কার্সিটি, যখন খাদ্য ঘাটতি দেখা দিবে তখনকার সময়ে আমাদের সরকার কি করে, সরকার গোডাউনে খাদ্য কিনে রাখে, এই জন্য স্টোর করে। তো এই যে আমরা যখন স্টোর করি তখন কিছু কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো ইনফ্লুয়েন্স করে তার কোয়ালিটি ডিটোরিয়েট করার জন্য। সেই ফ্যাক্টর গুলো হলো ফিজিক্যাল ফ্যাক্টর, কেমিক্যাল ফ্যাক্টর, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, বায়োলজিক্যাল ফ্যাক্টর। এই কয়েকটা বা এই 4টা ফ্যাক্টর স্টোরের সময় কোনো গ্রেইন ভালো থাকবে কিনা খারাপ থাকবে এটা ডিটারমাইন করে। তো আমরা যখন স্টোর করি তখন কি হয়, চেঞ্জ অকার ইন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, হ্যাঁ, ডিসকালারাইজেশন, ভায়াবিলিটি এন্ড ফ্লাভার, এইগুলোতে যদি আমরা লক্ষ্য করি ডিউরিং স্টোরেজ এইগুলোতে চেঞ্জ হয়। কার্বোহাইড্রেট বাড়ে বা কমে ইত্যাদি ইত্যাদি, তার ডিসকালার হয়। হ্যাঁ, আমাদের কি কি লস হয় ডিউরিং স্টোরেজ, ওয়েট লস হয়, ওয়েট কমে যায়, নিউট্রিশনাল লস হয়, কোয়ালিটি লস হয়, এবং লস ভায়াবিলিটিও লস হয়, এবং কিছু ড্যামেজ হয়, ডিউ টু হ্যান্ডলিং। তো স্যার ভায়াবিলিটি লস মানে কি স্যার? ভায়াবিলিটি মানে গাছ বেঁচে থাকবে, তার লাইফ রিস্কের মধ্যে পড়ে যদি আমাদের স্টোরিং এর সমস্যা হয়। স্যার আমরা তো স্টোরেজ করছি স্যার ক্রপসটা, তাহলে এখানে গাছের প্রবলেম কেন স্যার? এটা আমরা সিড বলছি, আমরা গ্রেইন, ধানের কথা বলছি। ও আচ্ছা, মানে স্যার তার মানে যখন আমরা ওই ধানটা পরে জমিতে বপন করব তারপর ওটা থেকে যে গাছগুলো হবে সেগুলো ভালো হবে। সেইটার ভায়াবিলিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা করি কি, গ্রেইন স্টোর করি। আমরা গ্রেইন স্টোর করার জন্য আমরা যে কাজটা করি, রিডাকশন অফ ময়েশ্চার কন্টেন্ট, আমরা ময়েশ্চারকে কমাই ফেলি টু এ সার্টেন লেভেল, আর কি অ্যাটমসফিয়ারিক কন্ডিশনকে আমরা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি। এইটা ঘটনা ঘটাইতে পারলেই আমাদের গ্রেইন স্টোরেজ হয়ে যায়। তো আমাদের টাইপিক্যাল আমাদের এই যে স্টোরেজ, এই স্টোরেজ মেথড কি কার উপর ডিপেন্ড করে, এইগুলো নানা লোকাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন টাইপ অফ গ্রেইন, ডিউরেশন অফ স্টোরেজ 2 মাস নাকি 10 মাস, হ্যাঁ, ভ্যালু অফ গ্রেইন, ক্লাইমেট, ট্রান্সপোর্ট সিস্টেম, cost and availability of labor, cost and availability of bags, incidence of rodents and certain types of insects. এগুলোর উপর স্টোরেজ মেথড ডিপেন্ড করে। ট্রেডিশনাল স্টোরেজ সিস্টেম কি কি আছে, আমরা আর্দেন কন্টেইনারে, বেম্বু বিনসে, বেয়ারে, অথবা স্টোর হাউস, গোলাঘর যেটাকে বলি, সেটাকে আমরা স্টোর করে থাকি। মডার্ন স্টোরেজ সিস্টেম, ব্যাগ স্টোরেজ সিস্টেম, একটার উপর একটা সাজাইলে সাইলো স্টোরেজ সিস্টেম, এয়ারটাইট স্টোরেজ সিস্টেম, এরেটেড স্টোরেজ সিস্টেম, লো টেম্পারেচার স্টোরেজ সিস্টেম, যেমন আমরা যেটিকে বলি কোল্ড স্টোরেজ, কন্ট্রোলড অ্যাটমসফিয়ার স্টোরেজ সিস্টেম। এই সকল সাইলো স্টোরেজ সিস্টেমটা কি স্যার? সাইলো স্টোরেজ সিস্টেম হলো বড় ধরনের একটা, যেখানে এয়ার টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল করা হয়। তো এইগুলি ডিটেলস এখানে বর্ণনা করা হচ্ছে, আমি এখানেই শেষ করলাম আপাতত। স্টোরেজ বেয়ারটা কি স্যার? বিআর আর বেয়ার হলো ওই যে দুলি, বুঝো না, গ্রাম বাংলায় যেটা পড়ে, গাছের তৈরি, বুঝছো?
তো এই ছিল আমার মেজর ক্রপ ইন বাংলাদেশ। এখন আমি অন্য একটা ইয়েতে চলে আসি। আমি 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 এখানে তোমাদের স্পেসিফিক দুই তিনটা জিনিস একটু দেখাই। সয়েল ক্রপ রিলেশনশিপ এটা একটু দেখানোর চেষ্টা করি। সেটা হলো এইগুলো তো পড়িয়েছি আমি তোমাদের। ওয়াটার রিকোয়ারমেন্ট হলো A + B + C, কনজাম্পটিভ ইউজ, অ্যাপ্লিকেশন লসেস এবং ওয়াটার নিডেড ফর স্পেশাল পারপাসেস। এগুলো আমি ডিটেলস পড়িয়েছি। আমি এইগুলো পড়ানোর জন্য তোমাদের বলছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার, ফ্যাক্টর অ্যাফেক্ট করে এগুলো করে দিতে। আর এইগুলো কঠিন অঙ্ক করার দরকার নাই, তোমাদের জন্য যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি দিব। এরপরে তোমাকে বলবো যে গ্রস কমান্ড এরিয়া কি। দিস ইজ দ্য এরিয়া GCA is local areas enclosed by the two drainage boundaries. Two drainage boundaries এর যে এনক্লোজ থাকলে তাকে আমরা বলি CCA। এই যে এই দেখো ড্রেনেজ বাউন্ডারি, এই যে এখান থেকে ড্রেন হয়ে চলে আসে এখানে নেটওয়ার্ক, এখানে চলে আসে এখান থেকে এখানে, এই যে দুটা ড্রেনেজ বাউন্ডারি, এটা একটা দেখো ডিরেকশন দুই দিকে যাচ্ছে। তাহলে এই দুটা ড্রেনেজ বাউন্ডারি দিয়ে যে এরিয়াটা এনক্লোজ থাকে তাকে আমরা বলি CCA। তারপরে এখন আমরা আসি CCA কাকে বলি। এই যে গ্রস কমান্ড এরিয়ার যে অংশটুকু যে আনকালচারেবল, যেমন ব্যারেন ল্যান্ড, অ্যালকালাইন সয়েল, রোড, ভিলেজ, হাউসেস, পন্ড ইত্যাদি ইত্যাদি, এই অংশটুকু বাদ দিলে যা থাকে সেটিকে বলি আমরা কালচারেবল কমান্ড এরিয়া। এই দুটো শব্দ পড়ে আসতে হবে তোমাদের। ডেফিনেশন যেটা আমরা বলি শর্ট নোট সেটা থাকতে পারে। ওকে স্যার আরেকবার এটা বললে ভালো হতো। GCA এবং আমি এই স্লাইডে দিব তোমার GCA এবং CCA। GCA বলা হচ্ছে যে এরকম দুটো ড্রেনেজ বাউন্ডারি, এই ড্রেনেজ বাউন্ডারি ডিরেকশন থেকে বোঝা যাচ্ছে একটা বাউন্ডারি না, যে এখান থেকে শুরু হয়ে ঘুরে ঘুরে পানি এদিক দিয়ে এসে এইখানে পড়বে, তা তো পড়বে না। পানি এখান থেকে শুরু হয়ে এই পাশে চলে গেছে, আর এখান থেকে শুরু হয়ে পানি এদিকে চলে গেছে এবং এখানে। তাহলে এই দুটো বাউন্ডারি দিয়ে যে এরিয়াকে এনক্লোজ করা হয়েছে, আবদ্ধ করা হয়েছে, সেটাকে আমরা বলি GCA। তো এর মাঝখানে নিশ্চয়ই কিছু বাড়ি ঘর, ক্যানেল, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট আছে। এগুলোকে বাদ দিলে যে অংশটুকুকে চাষ করা হয় সেই অংশটুকু থাকে, সেই অংশটুকুকে বলা হয় কালচারেবল কমান্ড এরিয়া। কালচার করা হয় যে জমিতে, কালচারেবল কমান্ড এরিয়া। ওকে, আমি যেটি বেশি ইম্পেসিভ দেওয়ার চেষ্টা করছি সেটা হলো এই ছোট ছোট কিছু প্রবলেম। এখানে আমি তোমাদের বলেছি যে ইরিগেশন এফিসিয়েন্সি কাকে বলে। এই শর্ট ডেফিনেশন এখানে দেখো, ইরিগেশন এফিসিয়েন্সি হলো ইনপুট বাই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100। তো আউটপুট কি ইনপুট কি, এই যে এই প্রবলেমের এগুলো আমি তোমাদের পড়িয়েছি, এগুলো তোমরা পড়বা। ঠিক একইভাবে এইটা ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, সেটা ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, ওয়াইন মাইনাস ওয়াইবার বাই ডিভাইড, এটা একটা করে দিতে পারো। আমি এখন যেটি তোমাদের স্পেসিফিক বলতে চাই সেটা হলো ডেল্টা বেস পিরিয়ড। এই টার্মটা আমি তোমাদের শেখাতে চাই। ডেল্টা, হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা ইজ দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড বাই এ ক্রপ। ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড বাই এ ক্রপ, একটা ক্রপে তার যে জীবন ব্যাপী যে ডেপথের গভীরতার পানি দরকার হয় তাকে বলা হয় ডেল্টা। এটাকে এই যে ত্রিভুজ চিহ্ন, এটাকেই আমরা ডেল্টা বলি। তো আমরা this can be found by dividing the total volume of water delivered by the area over which it spread. ডেল্টা কাকে বলা হয়? স্যার সাউন্ড মনে হচ্ছে খুব আস্তে হয়ে গেল স্যার, শোনা যাচ্ছে না। ওই বলছি, তার মানে হলো যে এরিয়ায় পানি ছড়িয়ে দেওয়া হবে সেখানে যে ডেপথ ডেভেলপ করবে সেটাই হলো ডেল্টা। ধরো একটা 1 একর জমিতে আমি 2000 লিটার পানি দিলাম। তো পানি দিলে তো 1 একর জমির চারপাশে আইল দেওয়া আছে, ডেপথ ডেভেলপ করবে।
তো এটা একবার ইরিগেশন দিলাম 5 সেন্টিমিটার, পরে 5 সেন্টিমিটার, এইভাবে টোটাল যত সেন্টিমিটার পানি দিব সেইটার নাম হলো ডেল্টা। প্রত্যেকবার ইরিগেশন দিতে আমরা এই এরকম একবার দেই D1, D2, D3, এইভাবে সব ডেপথ অফ ওয়াটার যদি আমরা যোগ করি তা কতদিন করব, আমরা যতটা ইরিগেশন দিব ততটা ইরিগেশনের যে ডেপথ সবগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলি ডেল্টা। এই ডেল্টা কি করা হয়? এই ডেল্টা করা হয় তার যে বেস পিরিয়ড, অর্থাৎ ফার্স্ট ইরিগেশন টু লাস্ট ইরিগেশন, এই যে পিরিয়ড, হ্যাঁ, ফার্স্ট ওয়াটারিং এন্ড এট দ্য টাইম অফ সুইং এন্ড দ্য লাস্ট ওয়াটারিং বিফোর হার্ভেস্টিং, এই যে পিরিয়ড, এই পিরিয়ডটাকে আমরা বলি বেস পিরিয়ড। তো আমরা সাধারণত এবং রাইসের বেস পিরিয়ড ধরি 120 দিন, অর্থাৎ 120 দিন এটাকে আন্ডার ইরিগেশনে থাকতে হয়। আর এর যে আগে 20 দিন আর পরের 10 দিন, এই 20 আর 10 30 দিন, এই 30 তাহলে একটা রাইসের টোটাল পিরিয়ড কি লাইফ কত, লাইফ সাইকেল হলো 150 দিন, তার মধ্যে শেষের 10 দিন এবং প্রথমের 20 দিন উইদাউট ইরিগেশনে থাকে, অর্থাৎ লাস্ট ইরিগেশনের 10 দিন আমরা পানি দেই না, আর ফার্স্ট ইরিগেশনের প্রথম 20 দিন আমরা পানি দেই না। তো এর মাঝখানে ফার্স্ট এন্ড লাস্ট ওয়াটারিং এর মাঝখানে যত দিন হয় এই দিনটাকে কাউন্ট করে আমরা এটাকে বেস পিরিয়ড বলি। তাহলে টোটাল বেস পিরিয়ড 150 দিন যদি হয়, 30 দিন পর পর যদি ইরিগেশন দিই, তাহলে বেস নাম্বার অফ ওয়াটারিং কয়টা হবে? নাম্বার অফ ওয়াটারিং হবে 5টা ইরিগেশন দিব। এখন ডেপথ অফ ইচ ইরিগেশন, প্রত্যেকটা ইরিগেশনের ডেপথ হলো 6 সেন্টিমিটার আর একটা হলো 10 সেন্টিমিটার। ডেপথ অফ ওয়াটার ইচ ইরিগেশন 5 সেন্টিমিটার, সুতরাং টোটাল ডেপথ কত হবে? একবার দিচ্ছি 5 সেন্টিমিটার, কয়বার দিচ্ছি? 5 বার দিচ্ছি, টোটাল ডেপথ কত হবে? 530 সেন্টিমিটার। এইটাই হলো ডেল্টা। এখন বুঝাইতে পারছি ডেল্টা কি? জি স্যার। যতটা ইরিগেশন দিব, প্রত্যেকবার যত সেন্টিমিটার পানি দিব, সবগুলো যদি 5টা দিই 10টা দিই ইরিগেশন, প্রত্যেকটা ডেপথের যোগ করলে যেটা হবে সেইটা হলো ডেল্টা। আর যে সময় পরিমাণে এই ডেল্টা অ্যাপ্লাই করা হবে সেটা হলো বেস পিরিয়ড। স্যার এই বেস পিরিয়ডকে যে ইন্টারভ্যাল, ধরো 10 দিন পর পর আমরা ইরিগেশন দেব, 10 দিনে এইটা 10 দিনে কি দেবো? একটা ইরিগেশন দেবো। তো এই বেস পিরিয়ডকে এই 10 দিন দিয়ে ভাগ করলে পরে আমি যেটা পাবো সেটার নাম হলো নাম্বার অফ ওয়াটারিং, এটা। এখন হুইটের জন্য আমরা পাইলাম, হুইটের জন্য পাইলাম 30 সেন্টিমিটার। একইভাবে রাইসের জন্য কত আমরা বের করব? নাম্বার অফ ওয়াটারিং 12টা ইরিগেশন দিতে হবে। আর ডেপথ অফ ওয়াটার এখানে বলা আছে 10 সেন্টিমিটার, সুতরাং 12 গুণন 10 120 সেন্টিমিটার টোটাল ডেপথ অফ ওয়াটার। দিস ইজ দ্য ডেল্টা ফর রাইস। স্যার ডেপথ অফ ওয়াটারটা কি সবসময় সমান থাকবে নাকি কম বেশিও হতে পারে? যে প্রথমবারে আমি দিব 6 সেন্টিমিটার, তারপরে এবার 7 সেন্টিমিটার দিলাম, এরকম কি হইতে পারে নাকি সবসময় 6 সেন্টিমিটারই লাগবে? এইটা সবসময় সমান, এটা ডিপেন্ড করবে ওই সময়ে। আর ডেপথ অফ ওয়াটার সমান হবে এই কেন? যদি আমি বলি তোমাকে যে গ্লাসে পানি শেষ হইলে আবার পানি দিবা, তো পানি দিলে তো 1 গ্লাস পানি ভর্তি করেই দিবা, তাই না? এই জন্য ডেপথটা সবসময় সমান হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা যদি তা না করি তাহলে তো আমরা যে একটা গ্লাসে একজন খেয়ে নিল, সাথে সাথে আরেকটু পানি দিলাম, তাহলে তো আমাদের অনেক কষ্ট হবে। আমরা চাই একটা গ্লাস একজন কনজিউম করবে, ফুল কনজিউম হয়ে যাবে, তারপরে পানি দিব আরেক গ্লাস পানি দিব, এরকম। তো আমরা যেহেতু একটা লেভেল পর্যন্ত ওই ওয়াটার শেষ না হলে ইরিগেশন দিব না, তো সে আমাদের হিসাবের সুবিধা হবে, সে কারণে এই কাজটা করে থাকি। ওকে, লেট আস স্টার্ট কোর ডেপথ এন্ড কোর পিরিয়ড। কোর ডেপথ কি জিনিস? আচ্ছা, ওইটা বাদ দিয়ে তো ডিটেইলস পড়ানো যাবে না তোমাদের। এখন আসি ডিউটি অফ ওয়াটার। ডিউটি অফ ওয়াটার ইজ দ্য relation between the area irrigated and the quantity of water used for the purpose of measuring the crop. Duty is stated with the reference to the base period and the place of its measurement. তাহলে আমরা ডিউটি কাকে বলা হয়? এই ডিউটি এবং ডেল্টা এর রিলেশনটা কি? তো আমরা যদি রিলেশন বিটুইন ডেল্টা, ডিউটি এন্ড বেস পিরিয়ড, তিনটার কোনো রিলেশন আবিষ্কার করার চেষ্টা করি। ডেল্টা কি জিনিস? যেটা হলো ডেপথ, ডেল্টা হলো ডেপথ অফ ওয়াটার অ্যাপ্লাইড টু দ্য ক্রপ। ডি কি জিনিস? ডি হলো ডিউটি অফ ওয়াটার। ডিউটি অফ ওয়াটার মানে কি?
এক কিউমেক মানে একক পরিমাণ ওয়াটার 1 সেকেন্ড যদি দেই কত হেক্টর জমিতে ইরিগেশন দেওয়া সম্ভব, এইটার নাম হলো ডিউটি। ডিউটি হলো নাম্বার অফ area, now amount of area covered by 1 cubic stream, 1 cubic 1 cubic meter per second 1 cubic meter per second। জি স্যার আর বেস পিরিয়ড কাকে বলে? বেস পিরিয়ড হলো the time between the first irrigation and last irrigation। এখন ডেফিনেশন অনুযায়ী আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, কিভাবে খেয়াল করবো? The total water supplied to the plot or field কত ডিসচার্জ গুণন বেস পিরিয়ড। ডিসচার্জ হলো 1 কিউমেক আমাদের সাইজ, পাম্প সাইজ 1 কিউমেক বেস পিরিয়ড গুণন এটা যেতে আছে, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসলাম আর সেকেন্ডে করার জন্য, তাহলে এটা হলো মিটার স্কয়ারে কনভার্ট হয়ে গেল, তাই না? তো এটা যদি মিটার স্কয়ার হয়, এটা মিটার কিউব স্যার। এটা হলো মিটার কিউব। জি স্যার বেস পিরিয়ডটাকে আমরা টাইম, এটা কিউমেক না, 1 কিউমেক মিটার কিউব পার সেকেন্ড, তাহলে এটা হবে এত মিটার কিউব অফ ওয়াটার। মিটার স্কয়ার গুণন টাইম, মিটার কিউব গুণন টাইম, মিটার কিউব পার সেকেন্ড গুণন টাইম, তাহলে সেকেন্ড আর সেকেন্ড কেটে যাবে, থাকবে মিটার কিউব। However, this water supplied to the field duty এবং ডেল্টা যদি গুণ করি, আমি যে হেক্টর, ডি হলো হেক্টরকে মিটার স্কয়ার করছি 10,000 দিয়ে গুণ করে, আর ডেল্টা হলো মিটার, তাহলে এই মিটার আর মিটার স্কয়ার গুণ করলে মিটার কিউব হবে। টোটাল এই পরিমাণ পানি ফ্লোতে আসবে। আসলে 1 এবং 2 নম্বর ইকুয়েশন সেম, সুতরাং ইকুয়েট দিস, আমরা পাই ডি ইকুয়াল টু 8.64 ডি বাই ডেল্টা। এখন তোমাদের যেটা বেশি শিখতে হবে, মনে রাখতে হবে, ডেল্টা কোন একক? ডেল্টার একক হলো মিটারে, বি এর একক হলো কিসের একক? বেস পিরিয়ড ডেতে কতদিন, আর ডি এর একক কি হবে? তাহলে ডি এর একক ডে পার মিটার কিউব হেক্টর পার কিউমেক, হেক্টর পার কিউমেক। বি এর একক হবে দেখতে পাচ্ছি না তো। স্যার বিয়ের এককটা কি হবে আরেকবার বলেন তো? বি এর একক হবে হেক্টর পার কিউমেক। তো আমরা একটা প্রবলেম সলভ করলে আমরা এটা একটু বুঝতে পারবো। আচ্ছা, তো এইখানে একটা দেখো, একটা প্রবলেম দেয়া আছে, এই যে ফাইন্ড দ্য ডেল্টা ফর এ ক্রপ ইফ দ্য ডিউটি অফ বেস পিরিয়ড 140 দিন is duty is 3456 হেক্টর পার কিউমেক। তাহলে এখানে ডি এর মান বলা আছে হেক্টর পার কিউমেক, মানে 1 কিউমেক পানি দিয়ে কত হেক্টর জমিতে চাষ করা যায়, ইরিগেশন দেওয়া যায়, এইটাই হলো ডিউটি। বুঝতে পারছো? 1 কিউমেক পানি দিয়ে প্রতি সেকেন্ডে 1 মিটার কিউব পানি দিয়ে কত হেক্টর জমি চাষ করা যায়, তাকে বলা হয় ডিউটি অফ ওয়াটার। তাকে বলা হয় ডিউটি অফ ওয়াটার। তাহলে ডি হেক্টর পার কিউমেক, ডি ডেজ, আর 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 কি আমাদের ডেল্টা বের করতে হবে। ডেল্টা তাহলে বের হবে মিটারে। ওকে, এই সিম্পল ইকুয়েশন, ডেল্টা বের হলো মিটারে। এই ছোট অঙ্ক পারবা না পরীক্ষা আসলে? শিওর পারবো স্যার। স্যার, ইনশাআল্লাহ স্যার পারবো। ইনশাআল্লাহ স্যার। সেই কারণে এইবারে আমি এই ধরনের কিছু এইবারে দিব। ওকে, একইভাবে এরকম একটা অঙ্ক দেয়া আছে, এইখানে তিনটা, একটা ডেল্টা, বি এবং ডি। ছোট্ট ইকুয়েশনটা জানা থাকলে তিনটা প্যারামিটারের মধ্যে, এই যে তিনটা প্যারামিটারের মধ্যে যে কোনো দুইটা যদি দেয়া থাকে, তৃতীয়টা আমরা আবিষ্কার করতে পারবো, ফলোইং দ্য রিলেশন বিটুইন অ্যামং দ্য 3 ভেরিয়েবলস। ওকে, এইখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে, সেগুলি তোমরা একটু সলভ করে নেবে আশা করছি। তো এইখানে আমি এখানে শেষ করি, এরপরে বোধহয় দেখি আর কিছু কোথাও যাওয়া যায় কিনা। স্যার পিডিএফ দিয়ে দিন স্যার, একটু আমাকে মেইল করে। আচ্ছা, পিডিএফ গুলো সবগুলি দিব আজকে। তোমাদের অনেকগুলো হ্যান্ড আউট দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, আজকে তাহলে আর এখানেই শেষ করি, 3:19 বাজে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। তার আগে একটু বলে নেই
জি স্যার। STW means shallow tube well. স্যার শুনতে পাচ্ছি না। STW shallow tube well, LLP low lift pump, DTW deep tube well. আমরা আমাদের করার জন্য যে সমস্ত স্যার বোঝা যায় না, আপনি আরেকবার বলবেন। বলছি সবাই একটু চুপ কর, স্যারকে বলতে দে, সবাই একটু চুপ কর। STW এবং DTW ডিপ টিউব ওয়েল, যেগুলো আমরা ইরিগেশনের কাজে ব্যবহার করে থাকি। তো এইগুলো এই ডিপ টিউব ওয়েল কি করে? ডিপ টিউব ওয়েল 200 থেকে 400 ফিট নিচ থেকে পানি উঠায় নেয়। আচ্ছা, ডিপ টিউব ওয়েলের ক্যাপাসিটি কত? ডিপ টিউব ওয়েলের ক্যাপাসিটি হলো 50,000 মিটার কিউব পার ডে। শ্যালো টিউব ওয়েল যেগুলো সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে চলে, এগুলির ক্যাপাসিটি হলো 12,000 মিটার কিউব পার ডে। এগুলো একটা শ্যালো টিউব ওয়েল দিয়ে 15 একর জমি দেওয়া সম্ভব। একটা ডিপ টিউব ওয়েল দিয়ে 100 একর জমি, লুইদা একটু মিউট কর। 100 একর জমি ইরিগেশন দেওয়া সম্ভব। তাহলে এলএলপি কি করে? এলএলপি সাধারণত কি করে? সারফেস ওয়াটার ইরিগেশনের কাজে এলএলপি ব্যবহার করা হয়। এসটিডব্লিউ এবং ডিটিডব্লিউ ব্যবহার করা হয় গ্রাউন্ড ওয়াটার ইরিগেশন দেওয়ার কাজে ব্যবহার করা হয়। সাধারণত বলা হয় যে পাম্পগুলো ব্যবহার করা হয়, এগুলোকে 2 কিউসেক পাম্প বলা হয়, যেটা এলএলপি এবং ডিটিডব্লিউ ব্যবহার করে থাকে। আর শ্যালো টিউবওয়েল ব্যবহার করে থাকে 0.5 কিউসেক 5 কিউসেক পাম্প। ওকে, এখন আমরা আসছি তাহলে এই যে আমাদের পানি উঠাইতে হবে, নিশ্চয়ই পানি উঠানোর জন্য আমাদের কিছু পাম্প দরকার। আমি পাম্প করিয়েছি। এই যাত্রায় আমি তোমাদের সেন্ট্রিফিউগাল পাম্প করানোর চেষ্টা করছি। স্যার আপনি কি স্লাইড দেখাচ্ছেন? স্যার কোনো স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার, কোনো স্লাইডই দেখা যাচ্ছে না। স্লাইড দেখতে পাচ্ছি না। শুধু আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও, স্লাইড আচ্ছা, এই স্লাইড দেখা যায়? জি স্যার, এবার দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার হচ্ছে যে এলএলপি এসটিডব্লিউ ওগুলা স্লাইড যদি আরেকবার দেখাইতেন ভালো হইতো স্যার, ওগুলা দেখতে পারি না এই স্লাইড গুলো। জি স্যার, ওগুলো দেখা যায়নি। এটা আমি এখন দেখাচ্ছি সেন্ট্রিফিউগাল পাম্প কাকে বলে। সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে যে পাম্প পানি উত্তোলন করে অথবা পানি সোর্স থেকে লোয়ার এলিভেশন থেকে হায়ার এলিভেশনে অ্যাভেলেবল করে, তাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল পাম্প। ইউজিং সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রবিমুখী বল। আমরা কোনো ঘূর্ণনশীল বস্তু যখন চারদিকে ঘুরতে থাকে, কোনো কেন্দ্রের চারদিকে ঘুরতে থাকে, তখন দুটো বল সক্রিয় হয়, একটা কেন্দ্রের দিকে, একটা কেন্দ্রের বিমুখে। কেন্দ্রের দিকে যেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, কেন্দ্রের বিপরীত দিকে যে বল সক্রিয় থাকে তাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বলকে কাজে লাগাই যদি আমরা পানি উত্তোলন করতে সমর্থ হই, তাকে বলি আমরা সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প কত প্রকার এখানে বলা আছে? অ্যাক্সিয়াল ফ্লো টাইপ, রেডিয়াল ফ্লো টাইপ, মিক্সড ফ্লো টাইপ। হোয়াট ইজ অ্যাক্সিয়াল ফ্লো টাইপ? অর্থাৎ সেন্ট্রিফিউগাল বাইক ফেলে দিয়ে টমটম চালায়। এটা মিউট কর না রে। এই তোমরা শোনো, কেন শুনতে থাকো? সবাই একটু মিউট কর না, স্যারকে বলতে দে। সেন্ট্রিফিউগাল পাম্প অ্যাক্সিয়াল ফ্লো, অর্থাৎ সেন্ট্রিফিউগাল পাম্পের কেন্দ্র বরাবর যদি ফ্লো হয় তাকে আমরা অ্যাক্সিয়াল ফ্লো বলি। সেন্ট্রিফিউগাল রেডিয়াস বরাবর যদি ফ্লো হয় তাকে বলা হয় লিমন মিউট কর। মিক্সড ফ্লো পাম্প। তো এখন আসি সিঙ্গেল স্টেজ, মাল্টি স্টেজ পাম্প। পাম্প দুই ধরনের। অনেক উঁচুতে যদি পানি নিয়ে যেতে হয় আমরা মাল্টি স্টেজ পাম্প ব্যবহার করি, আদারওয়াইজ নির্দিষ্ট দূরত্বের জন্য আমরা একটা সিঙ্গেল পাম্প ব্যবহার করি। এই যে সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার গুলো কখনো ওপেন থাকে, কখনো ক্লোজ থাকে। সেই জন্য এর ভাগ আছে ক্লোজ ইম্পেলার, ওপেন ইম্পেলার, মিক্সড পিসেস আর ভেরিয়েবল পিসেস। অ্যাকর্ডিং টু দ্য সাকশন, এটা সিঙ্গেল সাকশন হইতে পারে, মাল্টি সাকশন হইতে পারে। অ্যাকর্ডিং টু দ্য প্রাইমিং, একটা সেলফ প্রাইমিং হইতে পারে, নন প্রাইমিং হইতে পারে।
স্যার প্রাইমিং বলতে কি বোঝাচ্ছে স্যার? আচ্ছা, ওটা আমি দেখাবো। এইগুলোকে আমরা বলছি, দেখো এবার ছবি দেখতে পাচ্ছ তো? কি দেখছো বলো? জি স্যার দেখতে পাচ্ছি। ফ্যানের মতো। এটা এটা হলো ইমপ্লার, এটা হলো সেমি ক্লোজ ইমপ্লার। মেইন মানে এই যে আমাদের ফ্যানের পাখার মতো। আর এইটাকে বলা আই অফ দ্য ইমপ্লার। এই যে ফ্লো বরাবর হয়, যদি এইখান থেকে কেন্দ্র থেকে রেডিয়াস বরাবর হয় এটাকে রেডিয়াল ফ্লো বলা হয়। আর যদি এইটা পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার টু দিস পয়েন্ট, তাহলে ফ্লোকে আমরা বলি অ্যাক্সিয়াল ফ্লো। আমরা আমরা দেখি এগুলো হলো ভেইন, নানা ধরনের ভেইন আছে। এটা হলো ক্লোজ ভেইন, ক্লোজ ভেইন। এগুলো আয়রনের তৈরি হয়, স্টিলের তৈরি হয়, মেটালের তৈরি হয়। হ্যাঁ, নানা ধরনের মেটালের এইরকম ভেইন তৈরি হয়। এটা হলো সেমি ক্লোজ, এইটা হলো ক্লোজ, আর এইটা হলো ওপেন, ফুল ওপেন। এই হলো আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প। এখানে একটা শ্যাফট থাকে, পানি এদিকে ঢুকে এইখানে এই ইমপ্লার গুলো ঘুরতে থাকে, ঘোরার এক পর্যায়ে আউটলেট দিয়ে পানি বেরিয়ে যায়। এটাকে বলে ইনলেট, আর এইটাকে বলা হয় আউটলেট। স্যার এটা কি এক্সিয়াল স্যার? একটু আগে গেল। এটা হলো সেন্ট্রিফিউগাল পাম্পের অপারেটিং প্রিন্সিপল। ওকে, আমরা আরো দেখি। এই হলো সেন্ট্রিফিউগাল পাম্প। আমরা এই ওয়াটার সাম্প, অর্থাৎ যে কোনো রিজার্ভারে আমাদের এরকম স্টেনার থাকে, ফুড বাল্ব থাকে, পানি এখানে সেন্ট্রিফিউগাল পাম্পে চলে আসে, এখান থেকে চলে আসে আমাদের ওভারহেড ট্যাঙ্কে চলে যায়। তো আমরা আমাদের এই জন্য প্রথমে শাক করতে হয়, শাক করে পানিকে কেন্দ্রে নিতে হয়। এইটা ফ্যান ঘুরলে পরে এইখানে প্রেসার ডিফারেন্স তৈরি হয়। এইটা মেকানিক্যাল এনার্জি কনভার্সনের ফলে এই যে আই অফ দ্য ইমপ্লারের প্রেসার কমে যায়। প্রেসার কমলে এইখানে যে অ্যাটমসফেরিক প্রেসার থাকে, এখানে লেস দেন অ্যাটমসফেরিক প্রেসার, অর্থাৎ নেগেটিভ প্রেসার তৈরি হয়। সো ওয়াটার গো ইনসাইড দ্য পাইপ এন্ড কাম ইনটু দিস পয়েন্ট। এখানে আসতে পরে তো এটা যখন ঘুরতে থাকে, তো এর সাথে ওয়াটার মলিকুল গুলো ঘুরতে থাকে, তখন এইটা যে স্ট্যাটিক এনার্জি ছিল, তখন এটা ভেলোসিটিতে কাইনেটিক এনার্জি কনভার্ট হয়ে যায়, এবং মাত্রায় প্রেসারের মাত্রা এখানে আরো কম থাকে। একটা পর্যায়ে এখানে এগেইন কাইনেটিক এনার্জি প্রেসার এনার্জি কনভার্ট হয় এবং ডিসচার্জ পাইপ দিয়ে ওয়াটার তো আমাদের এই হলো বাস্তবে সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্পের মধ্যে এরকম থাকে, দেখো কেজিং একটা থাকে, এই যে ইম্পেলার যেটা ঘুরতে থাকে, এই ডেলিভারি পাইপ, এইটা হলো সাকশন অপদার্থ। এই ইম্পেলার এই মিউট কর। ক্যাপটাকে ঘোরানোর জন্য এরকম আমরা মোটর ব্যবহার করি, অথবা পাম্প ব্যবহার করে থাকি। স্যার সাকশন পাইপটাতে কি হয় স্যার? সাকশন পাইপ শাক হয়, সাকশন পাইপে শাক হয়। সাক হয় মানে? শাক মানে টেনে নেয়। ওকে স্যার, থ্যাংক ইউ। এইটা বললাম, এই যে এইটা সাকশন পাইপ, এটা টেনে নিবে এখানে, এটা ডেলিভারি পাইপ, এটা পাইপ সেন্টার, এই দিক দিয়ে ওয়াটার ইন করে আর ওয়াটার আউট হয়ে যায়। আর এই যে ইন আউট, এখানকার ওয়াটার এমনিতে এখানে যায় না। এটা আমরা মুখ দিয়ে, এই যে মনে করো ধরো তোমার মুখ দিয়ে পানি টেনে নিয়ে এই দিকটা ছেড়ে দিচ্ছ, তা তো হবে না। এখানে একটা মেকানিজম করে, সেটা হলো প্রেসারটাকে কনভার্ট করে, প্রেসারটাকে কমাই ফেলে। কিভাবে? এইটা যদি পানিতে দ্রুত গতি, যদি আমি প্রেসার তিনটা ফর্ম আছে, একটা হলো ভেলোসিটি ফর্ম, একটা হলো ভেলোসিটি ফর্ম, আর একটা হলো কাইনেটিক, একটা হলো প্রেসার ফর্ম। তো প্রেসার বাড়লে ভেলোসিটি কমে, ভেলোসিটি বাড়লে প্রেসার কমে। তো ভেলোসিটি যদি বাড়ে যায়, প্রেসার কমে যায়, তখন পানি এখান থেকে চলে আসে। আচ্ছা, আমরা আরেকটু দেখি সামনে, আরেকটু। এই হলো ইমপ্লার, এটা হলো খোলামেলা ওপেন টাইপ, এটা হলো সেমি ওপেন টাইপ, আর এটা হলো ক্লোজ টাইপ। আমরা ক্লোজ টাইপ দেখলাম কিছুক্ষণ আগে, এটা আবারও দেখবো। এই হলো ইমপ্লার, এইটা হলো সেমি, এইটা ওপেন, সেমি ওপেন, এটা হলো সেমি ওপেন, এইটা হলো ওপেন। আর এখানে ফ্লো টাইপও মিক্স ফ্লো এবং নন ফ্লো অ্যাক্সিয়াল ফ্লো, দু ধরনের ফ্লো এখানে তৈরি হয়।
তো এই হলো আমাদের, আবার আমি সেন্ট্রিফিউগাল পাম্পটা বারবার দেখাচ্ছি। স্যার, তো এইটা আগের আমাদের পেজে মাঠে, ক্লোজ কোনটা ওটা যদি আরেকবার দেখাইতেন। আমাদের মাঠে যে পাম্পগুলো আছে এখন ছোট ছোট ঘরে, সেগুলো সেন্ট্রিফিউগাল পাম্প। এই সেন্ট্রিফিউগাল পাম্প অতি দ্রুত পানি উত্তোলন করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, এটার দামও কম। এইগুলোকে আমরা বলছি ভেইন। তো অপারেশনের শুরুতে এইটা যখন ফ্যানটা ঘুরতে থাকে, ফ্যানের সাথে সাথে এই ফ্যানগুলোর সাথে সাথে কি হয়, ফ্যানের সাথে এই রোটেশন হলো এন্টি ক্লকওয়াইজ, এই পানিগুলো ঘুরতে থাকে। এই পানির মলিকুলটা তখন সেন্ট্রিফিউগাল ফোর্স প্রাপ্ত হয়। তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের দ্রুত গতি প্রাপ্ত হয়। যতই গতি প্রাপ্ত হয় ততই এইখান থেকে এটা সরে যেতে থাকে এবং এর গতি বাড়তে থাকে। এইখানে গতি হয় সর্বোচ্চ, যেহেতু ডায়মিটারটা বেশি হয়। সে কারণে এর গতি যখন বাড়ে তখন প্রেশার কমে। এই প্রেশার কমলে এইখানে ইনলেট দিয়ে পানি চলে আসে, ইনলেটের পানি চলে আসে এবং আউটলেট দিয়ে পানি বেরিয়ে যায়। টাইপস অফ ইমপ্লার, এরিগিন রেডিয়াল, এটা রেডিয়াল টাইপের, দেখো রেডিয়াস বরাবর চলে গেছে। এইটা ব্যাকওয়ার্ড ভেইন অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, এটা ফরওয়ার্ড ভেইন, এটা ক্লকওয়াইজ। স্যার, স্যার ক্লোজটা ক্লাসিফিকেশন অফ, আমি শেষ করি আগে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং হেড, কেজিং এর অ্যাকর্ডিং টু কেজিং, according to number of entrance, according to the impeller type, according to the stage, according to the shape of veins, according to the disposition of the shaft. এর উপরে আমরা সেন্ট্রিফিউগাল পাম্পকে নানা ভাবে ভাগ করে থাকি। আমরা এর যে মেইন পার্ট যদি একটু ধরি, এই সেন্ট্রিফিউগাল পাম্পে আসলে তেমন কোনো পাম্প থাকে না, এই পার্ট থাকে না। দুটো পার্ট থাকে, একটার নাম হলো ইম্পেলার আর একটার নাম হলো কেজিং। ইম্পেলার হলো ঘূর্ণর একটা চাকা, এই যে গরুর চাকার মতো একটা চাকা, আমরা গরু গাড়ির যে চাকা অথবা সাইকেলের চাকার মতো একটা চাকা। আর কেজিং হলো কেজ, কেজ মানে আমরা বুঝি শোকেস, শোকেস মানে কি সাবানের কেজ, সাবান রাখা যায়। এটা জাস্ট কেজিং, পানি ধারণ করার জন্য। এটা একেবারে সার্কুলার হইতে পারে, হলুদ কেজিং হইতে পারে, ভর্টেক্স কেজিং হইতে পারে, কেজিং উইথ গাইড ব্লেড, এটা গাইড ব্লেড সহ কেজিং হতে পারে। তো আর কি হয়, সাকশন পাইপ উইথ এ ফুড ভালভ এন্ড স্টেইনার, এর মধ্যে এই নিচে একটা সাকশন পাইপ থাকতে হবে, একটা স্টেইনার থাকতে হবে, আর কি থাকবে, আর ডেলিভারি পাইপ। এই হলো টোটাল কম্পোনেন্ট অফ দা সেন্ট্রিফিউগাল পাম্প। একটা সেন্ট্রিফিউগাল পাম্পে কি কি কম্পোনেন্ট? স্ট্রেনার কি স্যার? স্ট্রেইনার হলো ওপেনিং, মানে আমরা যেখান থেকে পানি নিব সেখানে যদি ময়লা থাকে, কোনো এই পাথর থাকে, সেগুলো যাতে এই আমাদের এই ভেইনে এসে না পড়ে, সেই জন্য আমরা স্টেইনার থাকি। মানে চা পৃথককরণ এর জন্য যে আমরা স্টেইনার ব্যবহার করি, ছাঁকনি স্যার। ছাঁকনি স্যার। স্টেইনার। দেখো এইখানে এটাকে বলি আমরা আই অফ দ্য ইম্পেলার, এগুলোকে বলছি ভেইন। এটা এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, বাইরের এই অংশটাকে বলছি আমরা কি বলছি, ক্যাজিং। এটা ইনলেট বা সাকশন, আমরা আমাদের পানিটা ঠিক এই আই অফ দ্য ইম্পেলারে গিয়ে আমরা ইয়ে করি, এটাকে দিয়ে দিই। এখানে যা এমন ভাবে মেশ করা থাকে যাতে এটা বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। এইটা ঘুরতে থাকলে এখানে প্রেসার কমে এবং পানি এখান থেকে শাক হয়। আমরা মুখ দিয়ে যখন টান দেয়, নিশ্চয়ই বায়ুটাকে নাক দিয়ে বের করে দিই, তাই না? মানে প্রেসারটাকে কমানোর চেষ্টা করি। এতে ঘুরতে থাকলে এখানে প্রেসার কমে এবং এটা এনার্জি ইকুয়েশন ফলো করে প্রেসার বাড়লে, প্রেসার কমলে, ভেলোসিটি বাড়লে প্রেসার কমবে, সো ওয়াটার কাম ইনটু দা আই অফ দ্য ইম্পেলার এন্ড দেন এটা গতিপ্রাপ্ত হয় এবং এগেইন এটা প্রেসার গেইন করে। এখানে অনেক ভেলোসিটি হয়, প্রেসার এগেইন ফল করে এখানে চলে আসে এবং একটা পর্যায়ে আউটপুট দিয়ে বেরিয়ে যায়। তো এইটা হলো টাইপিক্যাল স্কিমেটিক ডায়াগ্রাম। একটা এরকম, এই যে এগুলো স্টেনার, ছাঁকুনি, ফুড ভালভ, মানে আমরা পানি অনেক সময় বারবার দিতে হয়, এখানে একটা এরকম যদি ভালভ থাকে ওয়ান ওয়ে, এটা এদিকে গেলে এটা খুলে, আর না হলে উপরে পানি যেতে থাকে সেই চাপে এটা বন্ধ থাকে, তাহলে আমাদের নতুন করে এই চারপাশে পানি দিয়ে পরিপূর্ণ করতে হয় না। এই জন্য এটাকে বলা হয় ফুড ভালভ। তো যেমনটি বলতেছিলাম, এই চারদিকে এটা দ্রুত গতিতে ঘুরতে থাকলে যখন পানি দিয়ে পরিপূর্ণ থাকে কেজিং, তখন এটা যদি ইম্পেলার যদি ঘুরতে থাকে, ইম্পেলারের সাথে যে
পানি বিন্দুগুলো সেই পানির পার্টিকেল গুলো ঘুরতে থাকে এবং সেটা গতিপ্রাপ্ত হয়। জিরো গতি থেকে গতিপ্রাপ্ত হয়, গতিপ্রাপ্ত হলে তার প্রেশার কমতে থাকে। এই এই প্রেশার আমাদের এইখানে সবচেয়ে কম, তারপরে কম এইখানে, তারপরে কম এখানে, এইদিকে যত যাবে তত ভ্যালোসিটি বেশি, প্রেশার কম। তো এইভাবে ওয়াটার এখানে প্রেশার কম থাকার কারণে ওয়াটার জাস্ট চলে আসে এবং আউটলেট দিয়ে বেরিয়ে যায়। এইটাকে আমরা বলি ডেলিভারি ভালভ। এই ডেলিভারি ভালভ আর দুটো ভালভ যোগ করার জন্য একটা প্লাঞ্চ থাকে, এটাকে বলে ডেলিভারি প্লাঞ্চ। তো আমরা কি পরিমাণ পানি আসছে, চাপ কত, আমরা ভ্যাকুয়াম গেজ এখানেও দিতে পারি, এখানেও একটা প্রেসার গেজ দিতে পারি। এখানে কতটুকু ভ্যাকুয়াম তৈরি হলো এটি জানার জন্য আমরা এর আগে পড়িয়েছিলাম পাম্পের ক্লাসে সাকশন হেড কাকে বলে। এই পাম্পের সেন্টার লাইন এবং সাকশন ওয়াটার লেভেল এর ডিসটেন্সকে আমরা বলি সাকশন হেড। পাম্পের সেন্টার লাইন এবং ডিসচার্জ ওয়াটার লেভেলের হেডকে বলা হয় ডেলিভারি হেড। এবং এই যে পাম্পের পাইপ, পাম্পের যে ওয়াল, পাম্পের ওয়ালের যে ফ্রিকশনের কারণে যে লস হয় এটাকে বলি আমরা ফ্রিকশন হেড, ফ্রিকশন হেড লস। আর এই যে বিভিন্ন পাইপের জয়েন্ট, এই জয়েন্টের জয়েন্টে যে সমস্ত লস হয় এগুলোকে বলে মাইনর লস। মাইনর লসের মধ্যে আছে এন্ট্রেন্স লস, এক্সিট লস, বিভিন্ন ভালভ লস, এগুলোকে আমরা বলি। স্যার লেভেল গুলো আরেকবার বললে ভালো হতো। ওকে, আবার আমি একটু দেখাচ্ছি সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার এবং ট্যাপ, এই দুটোই, তারপরে ডেলিভারি পাইপ এবং সাকশন পাইপ, এই হলো চারটা জিনিস। এখন নাম্বার অফ ইম্পেলার, ইম্পেলার যত থাকতে থাকে নাম্বার অফ পাম্প স্টেজ, অর্থাৎ একটা ইম্পেলার কতদূর নিয়ে যাবে সেটা হলো স্টেজ। হ্যাঁ, যদি নাম্বার অফ পাম্প স্টেজ কয়টা, নাম্বার অফ ইম্পেলার যত থাকবে তত। ওকে, এইখানে আবার আমি আর নতুন করে বলি না, বারবার দেখাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। এই হলো সাকশন, এইটা হলো এটাকে বলছি কেজি। এইটা প্রায় কি, এইটাকে বলছি আমরা ইম্পেলার। এটার ডিসচার্জ ওপেনিং, এদিক দিয়ে ডিসচার্জ বেরিয়ে যায়, এটাকে আমরা জাস্ট ঢেকে দিই। এটা জাস্ট ঢেকে দিলে পরে এই ইম্পেলারটা ঢাকা পড়ে যাবে, মাঝখানে একটা ট্যাঙ্কের মতো মনে হবে, এইটাকে আমরা বলছি ওয়াটার কেজ। এইটা উল্টা দিকে এসে ঘুরায় এখানে লাগাই দিতে হবে। তারপরে কাপলিং বক্স, এই যে এটার যে শ্যাফট, এটা ঘোরাইতে হবে, এই ঘোরানোর জন্য একটা আমরা কাপলিং গার্ড থাকে যাতে স্ট্রেট লাইন থাকে। অ্যাগেন এটাকে আমরা ইম্পেলার বলছি। এটা বারবার দেখানোর একটাই উদ্দেশ্য যাতে তোমাদের মনে থাকে, বারবার দেখলে মনে থাকে। একজনকে অনেকবার দেখলে যেমন মনে থাকে, একবার দেখলে মনে থাকে না। হ্যাঁ, এইটা হলো ওপেন ইম্পেলার, এইটা হলো ক্লোজ ইম্পেলার, এটা হলো সেমি ওপেন ইম্পেলার, এক পাশে ক্লোজ অন্য পাশে ওপেন। স্যার ওপেন আর সেমি ওপেন কখন আর ক্লোজ কখন স্যার? আরে তুমি জাস্ট দেখে নাও এটা কি ওপেন কিনা, দুই পাশে খোলা না। জি স্যার, ওটা ওপেন, কিন্তু স্যার ওপেনটা কখন ব্যবহার হয়, সেমি ওপেনটা কখন আর ক্লোজটা কখন? এই তিনটার কাজ কি? এগুলো কি আলাদা আলাদা ভাবে কাজ করে? না না, আলাদা আলাদা না। এটা ওই সেন্ট্রিফিউগাল ভাবে এটা তিন ধরনের ইম্পেলার ব্যবহার করা যায়। এটা স্যার ওপেনটা ব্যবহার করলে কি পানি বেশি আসে? না, বেশি আছে না। এইটা তিন ধরনের সিস্টেম আছে, যে সিস্টেম পছন্দ করে। তো এগেইন আমি বলছি যে এই যে এইটা হলো ডিসচার্জ ইন আর সাকশন ইন হলো এইটা। এইখানে আমাদের ইম্পেলার ঘুরতেছে, ইম্পেলার ঘোরাচ্ছে ওই পাশে শ্যাফট আছে, যেটিকে আমরা বলি পাম্প শ্যাফট। পাম্প শ্যাফট ঘোরাচ্ছে মোটর শ্যাফট। এগেইন আমাদের সাকশন হয় এদিকে, তারপরে ডিসচার্জ হয় এই পথে। মাঝখানে একটা কিছু হয়, যে কিছু যে যে ঘটনাটা ঘটায় তার নাম হলো পাম্প। এই পাম্প করে কি হলো এনার্জি যোগ করে। কোথায় যোগ করে? এনার্জি এই পাশে যোগ করে, এই পাশে এনার্জি, এই পাশে এনার্জি। বলতো কোন সাইড? এটা হলো ইনার সাইড, আউটার সাইড। কোন পাশে এনার্জি বেশি? এনার্জি ফ্লো হইতে গেলে ইনার সাইডে স্যার, ইনার সাইডে এনার্জি বেশি লাগবে। ইনার সাইডে আমরা টোটাল এনার্জি পরিমাণটা আমরা এনার্জি পরিমাণটা বাড়াই ফেলি, আর দেন আউটার সাইড। তো এই ফ্লোটা কন্টিনিউ করে। আমার মনে হয় আমরা স্যার আজকে এখানেই থাক স্যার।
আমরা এই যে না স্যার ক্লাস শেষ করে দেন, একটা সব শেষ আজকে একদম টোটালি পাম্পের হিস্টরি। মোটামুটি আর না, একটু স্যার। বাকি ছিল। আচ্ছা, আজকে থাকবে। আরেকদিন আসবো আরো বোধহয় কালকে তো আগামীকাল আজকে শেষ করে দেন। ইনশাআল্লাহ। ওকে। কোনো শেয়ার হবে না।